ওদের প্রতি সেকেন্ডে আপডেট আমাকে দেবে। ওকে ম্যাম। গার্ড মাথা নত করে নিজের জায়গায় চলে যায়। তেজু ধীরে ঘুরে এক পাশের রুমে যায়। জেসি নীরবে পিছন থেকে অনুসরণ করে। রুমে ঢুকে তেজু আয়নার সামনে দাঁড়ায়। সামনে নিজের মুখ দেখে বুকের ভেতর ঝড় ওঠে। এতক্ষণ পর্যন্ত সংযত থাকা চোখের কোণে অস্ত্র জমে যায়, নিঃশব্দে গড়িয়ে পড়ে গালের নিচে। বারবার চোখের সামনে ভেসে ওঠে সেই 12 বছর আগের রাতটা। একটা বাড়ি, একজন অন্তঃসত্ত্বা, মানবীর চিৎকার, ভয়, রক্ত, সাথে দুটা চীনা মুখ, 5টা অচেনা মুখ। আজও জানে না কারা তারা। হঠাৎ পিছন থেকে কাঁধে হাত পড়ে। তেজু চমকে যায়, ঠোঁট কেঁপে ওঠে, চোখের পানি দ্রুত মুছে ফেলে। পিছন ফিরে তাকায় জেসি। ভেঙে পড়ছিস তেজু? না আপু। তেজুর কণ্ঠ শক্ত, দৃঢ়, তবু চোখে কিছুটা জ্বলুনি ঝিলিক রয়ে যায়। জেসি গভীরভাবে তাকিয়ে থাকে তার দিকে। 3 বছর আগে এই মেয়েটাকে প্রথম যখন এনেছিল, তখন সে তেজু ছিল ভীতু, সরল, নিষ্পাপ। প্রশিক্ষণ কেন্দ্রে ঢুকে বন্দুক, রক্ত সব দেখে কেঁদে ফেলেছিল। আজ সেই চোখে ভয় নেই, মমতা নেই। সেই মেয়েটা এখন জীবন্ত কুমির পালন করে, 2টা যাদের নিজ হাতে আদর করে। জেসি দীর্ঘশ্বাস ফেলে কাছে এসে তেজুকে বুকে জড়িয়ে ধরে। তেজু কিছুক্ষণ চুপ করে থাকে, তারপর ধীরে বলে, আচ্ছা আপু, আমাকে এত হেল্প কেন করছো? কী লাভ তোমার? শুধুই কি আমার প্রতি করুণা? জেসি নীরব থাকে কিছুক্ষণ। এই প্রশ্নটা তেজু 3 বছর ধরে করে আসছে, কিন্তু সে এড়িয়ে যায়। আজ বলার সুযোগ, সব বলবে আজ। চোখ নিচু করে ভারী নিঃশ্বাস ফেলে। মনে পড়ে একসময় সে তেজুর বাসায় যেতে, প্রাইভেট পড়াতে। নিজ চোখে দেখেছে মেয়েটার ওপর কত অন্যায় হয়েছে। তাকে পাঠানো হয়েছিল উল্টোভাবে পড়া বোঝাতে, যাতে তেজু কিছু না শেখে, নির্খরি থেকে যায়। কিন্তু নিজের বিবেকের কাছে হেরে যায়। সাথে রিহানের সাহায্যে তার কথায় সে তেজুর পাশে দাঁড়ায়। নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে তেজুকে সেরা বানানোর জন্য। সবাইকে বলে তেজুর মেধা বেশি, তার কোনো হাত নেই সেখানে। রিহানের পরামর্শ তেজুকে ভর্তি করিয়ে দেয় একটা প্রশিক্ষণ কেন্দ্রে, যেটা থেকে সে একসময় প্রশিক্ষণ নিয়েছে। রাতের অন্ধকারে গড়ে তুলে নতুন এক তেজু, যার ভেতর এখন আগুন, যন্ত্রণা আর প্রতিশোধ। আজ আমি এই জায়গায় শুধু তোমার কারণে। আপু, কী চাও তুমি? জেসি চোখে অদ্ভুত এক ছায়া খেলে যায়, ঠোঁট কেঁপে ওঠে। আব্রাহাম চৌধুরীর মৃত্যু। তেজু চমকে ওঠে, বুকের ভেতরটা হঠাৎ থেমে যায়। কি? এত মানুষ থাকতে শুধু আব্রাহাম চৌধুরীর মৃত্যু কেন চাও? সেখানে তো 7 জন ছিল, তাহলে শুধু সেই কেন? কেন তুমি ওর মৃত্যু চাও? আমার অতীতে কি কোনো সম্পর্ক আছে ওর সাথে? সেখানে তো 7 জনই দায়ী ছিল। আমি তোমাকে সব বলেছি, তাহলে সবাইকে বাদ দিয়ে শুধু তার মৃত্যু কেন চাও? জেসি ধীরে মাথা তোলে, চোখে জল চিকচিক করে উঠে। আব্রাহাম চৌধুরী আমার বাবা তেজু। আমি তোমার আব্বুর বন্ধুর মেয়ে। তেজুর চোখ বড় হয়ে যায়, মুখে অবিশ্বাসের ছায়া নেমে আসে। মনে হয় পুরো পৃথিবী যেন উল্টে গেছে। শব্দ হারিয়ে ফেলে কাঁপা কাঁপা কণ্ঠে বলে, আমাকে আগে বলনি কেন? সুযোগ হয়নি? মেয়ে হয়ে কেন নিজের বাবার মৃত্যু চাও? ঢোক গিলে জেসি। কিভাবে বলবে নিজের বাবার অন্যায়ের কথা? সে আমার মাকে মেরে ফেলেছে, তেজু আমার ভাই, আর আমাকে ইতিম করেছে। তেজু অবাক হয়ে তাকিয়ে রইল। মানতে কষ্ট হয়, খারাপ মানুষ কি এতটা খারাপ হতে পারে? শুরু থেকে বলো। শোনো তাহলে। তখন আমার বয়স ছিল 10। তুমি তখন একদম ছোট। মাঝে মাঝে তোমাদের বাড়ি যেতাম। তুমি ছোট্ট তাই বুঝতে পারোনি। আমার বাবার বন্ধু ছিল তোমার বাবা। প্রথমে সব ঠিকই চলছিল, পরে জানতে পারি বাবা অবৈধ কাজে লিপ্ত, কারো ব্যবসায় জড়িয়ে পড়েছে। মানুষ ঠকাতো। এ নিয়ে আম্মু বাবা দিনরাত ঝগড়া করতো। প্রথমে মুখে বললেও এক সময় গায়ে হাত তুললো বাবা। আম্মু আমাকে আর ভাইয়াকে নিয়ে পালানোর হুঁশিয়ারি দিল। বাবা পাত্তা দিল না। আম্মু ছিল গরিব ঘরের মেয়ে, কোথায় যাবে? বাবা ভয় পেত না। এর মাঝে একদিন আমি দেখি বাবা একজন আন্টিকে নিয়ে এসেছে আমাদের বাড়িতে। আম্মুর সামনে বেডরুমে ঢুকে আম্মুকে ঠেলে ধাক্কা দিয়ে বের করে দেয়। সেই দিন আম্মু খুব কাঁদছিল, বিষ খেয়ে আত্মহত্যা করতে চেয়েছিল, কিন্তু আমাকে দেখে সইতে থাকলো। তবু বাবা থামলো না।
নিত্য নতুন মেয়ে নিয়ে আসতে লাগলো। এটা নাকি আগে বাড়ির বাইরে করত। আম্মুর সাথে সম্পর্ক খারাপ হওয়ার পর ঘরের ভিতর করছে। আম্মু কিছু বললে মারতো, ভয় দেখাতো, নানু ভাইকে মেরে ফেলবে। এক সময় আম্মু একদম চুপ হয়ে গেল, কাঠের পুতুলের মতো। কয়েক মাস পরে বাবা বাড়িতে দুজন মানুষ নিয়ে এলো, দেখতেও অদ্ভুত, বিদেশের মানুষের মতো। বাবার কথা শুনে আম্মু নাস্তা দিতে গেল। আমি ছোট্ট হলেও সেদিন বুঝেছি তারা আম্মুর দিকে খারাপ চোখে তাকিয়েছে। সব কিছুক্ষণ ঠিক ছিল। হঠাৎ কিছুক্ষণ পর বাবা আমাকে নিয়ে একটা রুমে ঠেলে বন্ধ করে দেয়। মাঝখানে আম্মুর চিৎকার শুনেছিলাম, কান্নার দুর্দশায় শব্দ। দরজার ফুটক দিয়ে দেখি আম্মুর শাড়ি মেঝেতে পড়ে আছে, ব্লাউজ পেটিকোট পরে আম্মু ছুটতে আর ওই লোকরা পিছনে। কিছুক্ষণের মধ্যে আম্মু দূরে একটি রুমে চলে যায়। লোকগুলো দরজা ধাক্কাতে থাকে, কিন্তু আম্মু খুলল না। এইসব দেখে আমি ভয়ে দরজার পাশে বসে পড়ি। এইভাবে চলছিল কিছুক্ষণ পর বাবা এসে আমার রুমের দরজা খুলে। দূরে আম্মুর ঘরে গিয়ে দেখি আম্মু ঝুলে আছে ফ্যানের সঙ্গে, গলায় দড়ি। নিজের সম্মান রক্ষা করার জন্য শেষে আমাদের একা করেই নিজেই চলে গেল। বাবা আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিচ্ছিল, কিন্তু আমি সব দেখেছি। আমি বলেছিলাম পুলিশকে বলবো। ঠিক তখন আমার 5 বছরের ছোট্ট ভাই স্কুল থেকে ফিরে এসে কাঁদতে কাঁদতে বলল, আম্মু যায়নি কেন আজ? ড্রাইভার কাকা গিয়েছে কেন? সেদিন ছোট্ট ভাই বুঝতে পারেনি আম্মু আর কখনো ওকে স্কুল থেকে নিয়ে আসতে যাবে না। তার মাঝে বাবা আমাকে ভয় দেখায়, কাউকে বললে তোমার ভাই আদ্রিতাকেও মেরে ফেলবো। ভয়ে আমি চুপ থাকলাম। দিন এভাবেই চলছিল। কিছুদিন যেতেই আবারও বাবাও নতুন মেয়ে নিয়ে আসতো। ভেতরে ভেতরে তার প্রতিটি করে ওঠা অন্যায় দেখে আমার মনে ঘৃণা জাগতো, কিন্তু কখনোই হাত বাড়াতে পারিনি। কয়েক বছর পর হঠাৎ করে আমার ভাই গায়েব হয়ে যায়, কিভাবে কেন জানি না। আমি ভেঙে পড়েছিলাম। তার 7 বছর পর বাবা আমাকে বলে, তোমাকে পড়তে যেতে হবে। কিন্তু আমার সুযোগ ছিল না, কারণ আমি নিজেকে বাঁচার জন্য প্রশিক্ষণ নিচ্ছিলাম বিভিন্ন রকম। নিজেকে আরও সময় দিতে চাইলাম, তাই রাজি হইনি। রাজি না হওয়ার বাবার ভয় দেখায়, বলে উনি ভাইয়াকে বন্দি করে রেখেছে। কথা না শুনলে ভাইয়াকে আঘাত করবে, আমাকে ভিডিও দেখায়। ভয়ে আমি রাজি হলাম। তারপর বাবার কথা শুনেই আমি অবাক হয়ে গেলাম। তার কথা ছিল কি জানো, তোমাকে সব ভুল পড়াতে হবে, বিশেষ করে গণিত, যাতে তুমি হিসাবে একদম কাঁচা থাকো। আমি ভীষণ অবাক হলাম, তাও অসহায় হয়ে রাজি হলাম এবং তোমাকে পড়াতে যেতে শুরু করলাম। এখানে গিয়ে তোমার মেধা দেখে আমি অবাক হয়ে গিয়েছিলাম। ভুল পড়াতে ইচ্ছে করেনি, উল্টো তোমার উপর হওয়া অন্যায় দেখে মায়া হচ্ছিল। তাই আমি সর্বোচ্চ চেষ্টা করতাম তোমাকে ভালো করে পড়ানোর জন্য। একসময় বিপত্তি বেজে গেল। তোমার ক্লাস 7-এর রেজাল্ট দেখেই সবার মাথায় হাত পড়ল। সেদিন বাবা জিজ্ঞেস করলো, আমি কি তোমায় ভুল পড়াচ্ছি? আমি মিথ্যা বললাম, কিন্তু বাবা বিশ্বাস করলো না। পড়ার রুমে সিসি ক্যামেরা লাগিয়ে দিল। বাধ্য হয়ে আমি তোমায় ভুল পড়াতে শুরু করলাম। কিন্তু তোমার ঠিক কিছু মাস পর তোমার জন্মদিনে আসে। আমাকে ইনভাইট করার সুযোগ পেয়ে আমি তোমাকে সব বলে দিই। সব শুনে তুমিও তোমার ভয়ঙ্কর অতীতের কথা বলেছিলে, যেখানে সেই 7 জনের মাঝে একজন ছিল আমার বাবা। ওই রাতে তোমার আলমারিতে সন্ধ্যায় যে ডায়েরিটি পেয়েছিলে, তোমার বাবার হাতের লেখা, সব খুলে বলো। সব শুনে আমি তোমার প্রতি মায়া হলো, সাথে নিজের বাবার প্রতি ঘৃণার দাপ পেয়ে গেল। সিদ্ধান্ত নিলাম তোমাকে নিজের মতো গড়ে তুলব। তুমি না হয় আমার হয়ে আমার বাবার মৃত্যুর উপহার দিও। তাই রাতের আধারে ঘর থেকে বের করে তোমাকে প্রতিদিন 1 ঘন্টা করে পড়াতাম। পরে তোমাকে ভর্তি করিয়ে দিলাম প্রশিক্ষণ কেন্দ্রে। তোমার বুদ্ধি ছিল পক্ষ, খুব অল্প সময়ে নিজেকে গড়ে নিয়েছিলে। এক নাগারে কথাগুলো বলে জেসি জোরে জোরে নিঃশ্বাস নেয়। সে যা বলেছে সব সত্যি, তবে তার মাঝে কিছু সত্যি বলেনি, যার সাথে রিয়ান জড়িয়ে আছে। রিয়ানের নিষেধ আছে, সে তেজুর থেকে করুণা চায় না।
তেজুর অতীতের কথা তেজুর আগে অতীতের কথা রিহান আগে বলেছে, যার সাথে তার বাবা জড়িয়ে। নিজের বাবার মৃত্যু নিজে দিতে পারবে না ভেবে নেয় তেজুকে দিয়ে ভয়ঙ্কর মৃত্যুর দিব। রিহানের মতো তেজুকে রাতের আধারে পড়িয়েছে। তেজুকে সে নামে গড়ে তুললেও কাজ সব করেছে রিহান। বড় বড় দক্ষ হাতের মেন্টর, সাইকোলজিক্যাল ট্রেনার, ডিল ইনস্ট্রাক্টর হাইয়ার করতো রিহান, যাদের পিছনে বস্তায় বস্তায় টাকা ঢেলেছে রিহান। তার নাম করে করে ভিন্ন ধরনের বড় বড় প্রশিক্ষণ কেন্দ্র ভর্তি করিয়েছে। কত কঠিন কঠিন পরীক্ষা তেজু দিয়েছে হিসাব ছাড়া, অথচ তেজুকে বলেছে সে টাকা দিয়েছে। সব শুনে তেজু স্থির চোখে জেসির দিকে তাকিয়ে রইল। কখনো বুঝতে পারেনি মেয়েটার মনে এত দুঃখ লুকিয়ে রয়েছে। 4 বছর ধরে তাকে সামলে আসছে। 3 বছর ধরে রাতের অন্ধকারে এক প্রকার যুদ্ধ করে এসেছে তার জন্য। পাশে গিয়ে আস্তে করে জেসিকে আলিঙ্গন করে। হঠাৎ করে বর্ষার একটা বুক পেয়ে হো হো করে কেঁদে দেয় জেসি। এতক্ষণ গেজে রাখা কষ্ট বাঁধ ভেঙে বেরিয়ে এলো। তেজু আস্তে করে মাথা হাত বুলিয়ে দেয়, ধীরে কণ্ঠে বলে, তোমার ভাইয়াকে এখনও ফিরে পাওনি? কত বছর হয়ে গেছে? কবে কেড়ে নেওয়া হয়েছিল? জেসি ফুপাতে ফুপাতে জবাব দেয়, 12 বছর হয়েছে। না, ফিরিয়ে দেয়নি। মাঝে মাঝে আমার কেমন যেন অদ্ভুত লাগে। আমি বাবাকে মাঝে মাঝে ভাইয়ের ছবির সামনে গিয়ে কাঁদতে দেখেছি। বাবা আমাকে ভয়ে রাখার জন্য প্রতি মাসে একটা করে ভিডিও পাঠাতো, যাতে ওনার সম্পর্কে তোমাকে বা পুলিশকে না বলি। আবার সেই ভিডিও দেখে নিজেও কান্না করে যা আমার আড়ালে। কিন্তু আমি লুকিয়ে অনেকবার দেখেছি। তেজু সংকুচিত চোখে তাকিয়ে রইল। 12 শব্দটা শুনে বুক কেঁপে উঠল। ছেলেকে দেখার জন্য মন ভারাক্রান্ত হলো। তোমার ভাইয়াকে একটু দেখতে পারি? ছবি নেই তো? ছোটবেলা আছে শুধু। তোমার বাবা যে ভিডিওগুলো দিত সেগুলো কি নেই? জেসি তড়িঘড়ি মোবাইল বের করে সেখানে দিকে ভিডিও চালু করে। তেজু মোবাইলের দিকে তাকাতেই শরীর শিউরে ওঠে। ছেলেটার পরনে মাত্র একটা প্যান্ট, তাও নিচে নামানো। পেটে পিঠে হাতের বাহুতে মায়ের হাজারো আঘাতের চিহ্ন দেখা যাচ্ছে। যেখানে যেখানে গভীরভাবে ক্ষত হয়েছে তা থেকে রক্ত পড়ে যেন মাত্রই আঘাত করেছে কেউ। ভিডিওটা খুব দক্ষ হাতে করেছে। ছেলেটাকে ছাড়া রুমের কোনো অন্যান্য অংশ দেখা যাচ্ছে না। তেজুর বিশ্বাস হয় না একজন বাবা কিভাবে নিজের ছেলেকে এমনভাবে অত্যাচার করতে পারে। তেজু নিজে নিজে কেঁদে ফেলল। ভিডিওটা বেশ খুঁটিনাটি করে দেখে তেজু মোবাইলটা জেসির হাতে দিয়ে দেয়। চলবে।